বাংলাদেশ এখন ব্যবসার সম্ভাবনাময় একটি দেশ। ব্যবসার নতুন দিগন্ত জয়ের গল্পের সাথে সংযুক্ত আমরা বিজনেস বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছি আমি সুমায়া জামান। আজও ব্যবসার নানা সম্ভাবনার কথা জানাতে স্টুডিওতে আছেন একজন সফল উদ্যোক্তা। প্রথমে পরিচিত হই তার সাথে। আমাদের সাথে আছেন জনাব কাজী তৌহিদুজ্জামান, নির্বাহী পরিচালক, হক গ্রুপ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অনুষ্ঠান শুরুর পূর্বেই দেখে নেই আমাদের আজকের সম্মানিত অতিথির অটোবায়োগ্রাফি। কাজী তৌহিদুজ্জামান 1967 সালের 6 সেপ্টেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। শৈশবকাল কাটে ফরিদপুরে। কাজী তৌহিদুজ্জামান 1983 সালে ফরিদপুর সদর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 1985 সালে মেহেরপুর সরবকাঠি কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1989 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে 2007 সালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি লাভ করেন। কাজী তৌহিদুজ্জামান 1991 থেকে 2000 সাল পর্যন্ত GQ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, 2002 থেকে 2009 সাল পর্যন্ত কোহিনুর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং 2009 থেকে 2018 সাল পর্যন্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র GM পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি হক গ্রুপের নির্বাহী পরিচালক পদে কর্মরত। দর্শক, দেখছিলাম আমাদের আজকের অতিথির অটোবায়োগ্রাফি, আর আজ আমাদের বিষয় বিস্কুট ইন্ডাস্ট্রিজ। এবারে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো বদলে যাচ্ছে মানুষের খাদ্যাভ্যাস এবং সেই খাদ্যাভ্যাসের তালিকায় যুক্ত হচ্ছে মানসম্মত বিস্কুট। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? একদমই সত্য কথা। বিস্কুটের বাজার বড় হচ্ছে, মানুষের চাহিদা বাড়ছে। এর পিছনে অনেকগুলো কারণ আছে। বিস্কুট কি আগে ছিল না? আগেও ছিল, কিন্তু স্বল্প পরিসরে ছিল। এখন বিস্কিটের বাজার বাড়ার পিছনে কারণ কি কি? একটা হলো মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন, একটা হলো মানুষের লিভিং স্ট্যান্ডার্ড, আর একটা হলো মানুষের বাইং ক্যাপাসিটি এবং পণ্যের প্রাপ্তিতা। তো সেই ক্ষেত্রে বিস্কিটের ভেরিয়েশন বেড়েছে। এখন মানুষ নানা রকম বিস্কিট পাচ্ছে বাজারে এবং এটাকে সেফ মনে করছে। প্যাকেজিংটা সুন্দর হয়েছে। আগে যেমন এত সুন্দর প্যাকেজিং ছিল না, নানা ধরনের প্যাকেট, যে মানুষের যেটা যখন দরকার। সাপোজ মনে করেন একজন মানুষ চা খাবে একটা দোকানে বসে, সে যদি একটা বড় প্যাকেট কিনতে যায় তখন সে কিনবে না। ন্যাচারালি তার তখন 5 টাকা বা 10 টাকা বা 2 টাকার একটা প্যাক দরকার আছে সেটা। এই ভেরিয়েশনগুলো আগে এইভাবে ছিল না, যার জন্যে মানুষের প্রাপ্তি যখন যেটা প্রয়োজন সেটা পাচ্ছে, সেই কারণেই বিস্কিটের এই জায়গাটা বেড়েছে। অ্যানাদার থিং হলো মানুষ স্বল্প খরচেও পাচ্ছে এবং হাইজেনিক প্রোডাক্ট পাচ্ছে। সেক্ষেত্রে বিস্কিটের বাজার বাড়াটাই স্বাভাবিক এবং এইটা আরও অনেক কাল বাড়তে থাকবে। এবং সেই ক্ষেত্রে আমরা যারা বিস্কিট ইন্ডাস্ট্রিতে আছি তাদের অনেক ভূমিকা আছে। সেক্ষেত্রে মানুষের যদি চাহিদা মতো, এবং মানুষ যেটা চাচ্ছে কিন্তু জানে না, বলতে পারছে না, কিন্তু আমি তার ভিতর থেকে বের করে এনে বা তার ভিতরের কথাটা বুঝতে পেরে যদি আমি প্রোডাক্টটা দিতে পারি, তখন কিন্তু সে বুঝে এইটাই তো চাচ্ছিলাম। এই জিনিসটার ক্ষেত্রে আমাদের আসলে যারা বিস্কিট ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের এখানে অনেক রিসার্চ দরকার, এখানে R&D দরকার, নতুন নতুন উদ্ভাবন দরকার। বিস্কুটের বাজার প্রায় 5,000 কোটি টাকার এবং প্রতি বছর 15% হারে সেটা বাড়ছে। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? বিস্কিট মার্কেট আমরা ভাবি শুধু অটো বিস্কিট যেগুলো বাজারে আছে সেগুলোকেই আমরা 5,000 কোটি টাকায় ধরছি, কিন্তু একদম গ্রামগঞ্জে প্রতিটা থানায় 2-1টা বিস্কিট ফ্যাক্টরি আছে, তার মানে বেকারি, এগুলোও কিন্তু বিস্কিট ইন্ডাস্ট্রির মধ্যে আসে। সেটা ধরলে কিন্তু মার্কেট সাইজটা আরও অনেক বড়, যেটার আসলে সত্যিকারের পরিসংখ্যান আমাদের কাছে নাই। আমরা হয়তো অটো বিস্কিটের মার্কেটের সাইজটা বলছি, আমাদের অনেক করণীয় আছে। আমরা যদি এই রোলগুলো প্লে করি সেই ক্ষেত্রে বাজারটা আরও অনেক বড় করা সম্ভব। শুধু দেশে না, বিদেশের বাজারেও এটাকে অনেক বড় আকারে উপস্থাপন করার সুযোগ আছে। এবং বাংলাদেশকে যদি আমি বলি দেশকে প্রেজেন্ট করা,
অ্যানাদার থিং হলো দেশের বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা বিরাট সুযোগ আছে এই বিস্কিট ইন্ডাস্ট্রি থেকে। প্রতি বছর বাড়ছে 15% হারে, তো এই হারটা কি 20 থেকে 25% হবার কোনো সম্ভাবনা আছে? একেবারেই অসম্ভব না, হতেও পারে, কারণ ওই ক্ষেত্রে আমি বললাম যে আমরা যারা বিস্কিট ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত আছি তাদের একটা বিরাট রোল আছে, গভর্নমেন্টেরও একটা বিরাট প্রণোদনার ব্যাপার আছে, গভর্নমেন্টের উৎসাহ যেগুলো আছে এখন এর সঙ্গে আরও নতুন কিছু যদি যুক্ত হয় তাহলে এই ক্ষেত্রে এই সেক্টরটাকে আগে আসলে বিস্কিট ইন্ডাস্ট্রিকে কোনো ইন্ডাস্ট্রি ধরা হতো না। এবং আপনি দেখবেন 10-15 বছর আগে বা 20 বছর আগে কিন্তু বাংলাদেশে বিস্কিট ইন্ডাস্ট্রি কেউ বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা করতে চাইতো না। এখন কিন্তু আপনি দেখবেন যে যত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে বাংলাদেশে সবাই বিস্কিটে আসছে, এবং কেউ এসেছে, কেউ আসছে। এবং আমি মনে হয় যে 5-10 ইয়ার্সের মধ্যে এমন কোনো বিজনেস হাউস পাবেন না যারা ফুডে নাই, সবাই চলে আসবে। কেন আসবে? কারণ এই সেক্টরটা অনেক বড় হচ্ছে এবং এটার সম্ভাবনা অনেক বড়। তো সেই ক্ষেত্রে 20-25% যেটা বললেন সেটাও সম্ভব। সেটা যদি আমি একটু আগে এক্সপোর্টের কথা বললাম, আমরা যদি এক্সপোর্টের জায়গাটা এক্সপ্লোর করতে পারি এবং বিদেশি মার্কেটগুলোকে স্টাডি করতে পারি তাহলে এই ক্ষেত্রে এই সম্প্রসারণটা আরও ত্বরান্বিত হতে পারে। হক এই নামটি একটি জনপ্রিয় নাম, তো এই জনপ্রিয়তাটাকে আপনারা কিভাবে নেন বা কিভাবে ধরে রাখার চেষ্টা করছেন? অ্যাকচুয়ালি জনপ্রিয় নামের কথা যদি বলি তাহলে বিস্কিট ইন্ডাস্ট্রির মধ্যে হক প্রথম সারির একদম শুরুর দিককার একটা কোম্পানি, এবং এটা 1947 থেকে শুরু করেছে যাত্রা। এবং এখানে কিছু রিনাউন ব্র্যান্ড আছে যেগুলা মানুষের হৃদয়ে এখনও ছুঁয়ে আছে। আমি বললেই আপনি হয়তো বলবেন যে হ্যাঁ হ্যাঁ এটা তো খেয়েছি বা এটা তো নাম শুনেছি, যেমন মিস্টার কুকি, ডাইজেস্টিভ, চকলেট ডাইজেস্টিভ, বারবন, সুপার ক্রিমি, তারপরে ডিং ডং ওয়েফার, এরকম অনেক প্রোডাক্টের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, যেটা আসলে আমি সবগুলোর নাম বলছি না, বাট হকের মানুষের হৃদয়ের সাথে এইভাবে করে জড়িয়ে আছে। তো আমার হলো যে আমরা এখন যেটা পরিকল্পনা করছি যে এই জড়িয়ে থাকার স্থানটা আরও কিভাবে আবৃত করা যায়, আরও কিভাবে মানুষের সাথে সম্পৃক্ত করা যায় সেইভাবে চেষ্টা করছি। এবং আমি বলবো যে প্রায় 1 দশক ধরেই আপনারা প্রায় 20-30% প্রবৃদ্ধি অর্জন করছেন, তো এটা আসলে কিভাবে সম্ভব হলো? বাজার সম্প্রসারিত হচ্ছে, ডেফিনেটলি বাজার সম্প্রসারিত হচ্ছে। আমরাও চেষ্টা করছি সেই বাজারে নিজেদের অবস্থানটা সুদৃঢ় রাখতে এবং চেষ্টা করছি বাজারে আমাদের মার্কেট শেয়ার বাড়াতে, এবং সেই সুবাদে আমাদের প্রত্যেকটা সেক্টরের মানুষের জন্য প্রোডাক্ট তৈরি করা। এবং আমাদের অনেক পুরাতন কিছু ব্র্যান্ড আছে যেগুলো তো আছেই, নতুন কিছু প্রোডাক্ট আমরা সংযুক্ত করছি এবং আরও নতুন প্রোডাক্ট সংযুক্ত করতে যাচ্ছি। সেটা হলো যে মানুষ এখন কি চাচ্ছে, কোন শ্রেণীর মানুষের জন্য কি দরকার, একেবারে লোয়ার ক্লাসের মানুষের জন্য কি দরকার, একদম আপার ক্লাসের মানুষের জন্য কি দরকার, এই প্রত্যেকটা সেক্টরকে আমরা স্টাডি করছি। এবং আমরা চাচ্ছি যে এমনভাবে একটা দোকানকে সাজাতে বা একটা পরিবারকে সাজাতে বা একটা সমাজকে সাজাতে বা একটা দেশকে সাজাতে, যে একটা দেশের প্রত্যেকটা মানুষ যেন হকের প্রোডাক্টের স্বাদ নিতে পারে, সেটা তার স্ট্যাটাস অনুযায়ী, তার ক্রয় ক্ষমতা অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী। সেইভাবে করেই আমরা চিন্তা করছি। এবং এখনও আমাদের কিছু প্রোডাক্ট আছে, কিছু প্রোডাক্ট নাই, সেইগুলো আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে। এবং অলমোস্ট আমি বলবো যে আমরা একদম বাচ্চা থেকে শুরু করে একজন বৃদ্ধ লোক প্রত্যেকের জন্যই আমাদের প্রোডাক্ট সজ্জিত আছে, এবং যার যার যেটা প্রয়োজন এবং সেটা তার ক্রয় ক্ষমতার মধ্যে। এবং প্রতিযোগিতার বাজারে আপনাদের অবস্থানটা কোথায়? আমরা যদি এখন বলি যে এটা নিজেদের মূল্যায়ন বলা চলে আসলে। মূল্যায়নটা তো জনগণ করবে, মূল্যায়ন কনজিউমার করবে। আসলে মূল্যায়ন নানাভাবে করা যায়। একটা হলো যে কোয়ালিটি দিয়ে মূল্যায়ন করতে পারেন, একটা কোয়ান্টিটি দিয়ে মূল্যায়ন করতে পারেন, একটা হলো কনজিউমার স্যাটিসফ্যাকশনের দিক দিয়ে মূল্যায়ন করতে পারেন। এখন মূল্যায়নটা এক একজনের কাছে এক একভাবে, কেউ অল্প টাকা দিয়ে বেশি কোয়ান্টিটি কিনে সন্তুষ্ট, কেউ বেশি টাকা দিয়ে অল্প কোয়ান্টিটি কিনে সন্তুষ্ট। এখন দুইজনের সন্তুষ্টি কিন্তু দুই রকম। তো আমরা আসলে দুইভাবেই সন্তুষ্টি অর্জন করতে চাই, এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের কাছে হকের পণ্য এইভাবেই আছে যে যেটা মানুষ অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট কিনে সে স্বস্তিতে
খাবে বা কিনে বাড়িতে যাবে যে আমি একটা ভালো প্রোডাক্ট কিনেছি এবং রিজনেবল দামে কিনেছি। এই যে স্যাটিসফ্যাকশান, এই জিনিসটা আমরা সবসময় চিন্তা করি এবং আমরা আমাদের ক্যালকুলেশনের মধ্যে প্রোডাক্ট যখন আমরা তৈরি করি বা একটা প্রোডাক্ট ডেভেলপ করি, প্রাইসিং করি, এই জিনিসগুলো একটা মানুষের ক্রয় ক্ষমতা কী বা তার কতটুকু সে নিতে পারবে সেইভাবে করে চিন্তা করেই কিন্তু আমরা উপস্থাপন করে থাকি এবং মোরলেস ম্যাক্সিমাম জায়গায় এটা অ্যাকসেপ্টেড হয়। এবং দেশের বাজারে তো আপনারা বেশ অনেক দিন ধরেই রাজত্ব করছেন বলবো, তো সেই সাথে বহির্বিশ্বে বাজার সৃষ্টিতে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন এখন পর্যন্ত? আমরা ইন বিটুইন আমরা অনেকগুলা কান্ট্রিতে এক্সপোর্ট করি। এখনও এক্সপোর্টটা বাংলাদেশের, আমি যদি বলি শুধু হক না, বাংলাদেশের টোটাল ফুড এক্সপোর্টটা সীমাবদ্ধ আছে বাংলাদেশি কমিউনিটি পিপুলের মধ্যেই। তার মানে আমরা বাংলাদেশের সবচেয়ে কনজিউমার গুডসে বেশি এক্সপোর্ট করে প্রাণ। তারাও যে এক্সপোর্টটা করে, এই এক্সপোর্টটা অ্যাকচুয়ালি যাদের জন্যে করে ওই দেশের বাংলাদেশি কমিউনিটি পিপুলদের জন্যে। কিন্তু আমাদের হওয়া উচিত যে আমি ইউরোপের একটা কান্ট্রিতে এক্সপোর্ট করছি, ওইখানে বাংলাদেশি পিপুল যারা আছে তারা তো হকের পণ্য কিনবেই, পাশাপাশি ওইখানকার ইউরোপিয়ান কান্ট্রির যে কনজিউমাররা আছে তাদেরকেও আমার প্রোডাক্টটা কেনাতে হবে। তো কেনাতে হলে কি করতে হবে? তার মানে তার চাহিদা অনুযায়ী প্রোডাক্টটা আমাকে তৈরি করতে হবে। ওই জায়গাগুলোয় আমরা এখনও আসলে আসতে পারিনি এবং আমাদের দেশের মানুষের যেটা হয় যে আমরা এখনও বাংলাদেশি কমিউনিটি নিয়েই আছি। এক্সপোর্টের জন্য আমরা আলাদা করে কোনো প্রোডাক্ট তৈরি করছি না কেউই। বিদেশের যে প্রোডাক্টটা যেই দেশে আমরা এক্সপোর্ট করব, সেই দেশের পিপুলের খাদ্যাভ্যাসকে স্টাডি করে যদি আমি এক্সপোর্ট করতে পারি, তাহলে ওই দেশের সামগ্রিক জনগণ এই প্রোডাক্টটা কিনবে, তখন মার্কেটটা কিন্তু অনেক বড় হবে। আবার এর উল্টো প্রশ্নটা যদি আমি করি যে আসলে বিদেশি পণ্যের, মানে দেশে যে বিদেশি পণ্যগুলো আছে সেগুলোর আধিপত্যের বিপরীতে আপনাদের কি ভূমিকা রয়েছে বা কি কি উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা? এই ক্ষেত্রে যদি আমি বলি, আসলে আমাদের দেশে এখন যে অবস্থা আছে, বিদেশি পণ্য বিস্কিটের ক্ষেত্রে খুব কম আছে, এটা একটা ভালো সংবাদ। এবং এইটা আরও বন্ধ হয়ে যাবে যখন আমরা এই নতুন প্রোডাক্টগুলো বা স্টাডি করে নতুন প্রোডাক্টগুলো আমরা মার্কেটে দিতে পারবো, তখন দেখবেন বাকি যে পার্সেন্টেজটুকু আছে এটুকু বন্ধ হয়ে যাবে। এবং অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ এখন দেশের বিস্কিটের উপর নির্ভরশীল। সত্য কথা বলতে কি, এইটা আমি মনে করি যে বিস্কিট ইন্ডাস্ট্রি এটা একটা বড় সার্থকতা এবং এই সার্থকতাটা আরও অনেক বড় আকারে ধারা দিবে যখন আমরা দেশের বাজারে দেশের মানুষের জন্যে এবং বিদেশের বাজারে বিদেশি যারা বাংলাদেশি আছে তাদের জন্যে এবং বিদেশিদের জন্যে, সবার জন্য যখন আমরা তার চাহিদা মতো প্রোডাক্টটা দিতে পারবো, তখন এইটা আরও অনেক বড় আকারে ধরা দিবে। তো আপনাদের এই যে পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ যে প্রক্রিয়াটা রয়েছে তার তো অনেকগুলো ধাপ রয়েছে, সেগুলো কি কি? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পণ্য উৎপাদন থেকে শুরু করে আমি যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হতে পারে, সেটা এগ্রো প্রোডাক্টও হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হলো যে এগ্রো প্রোডাক্টের ক্ষেত্রেই যদি আমরা বলি যে প্রোডাক্টটা আসলে কিভাবে তৈরি হচ্ছে, কতটুকু কীটনাশক দেওয়া হচ্ছে, সেটা ক্ষতিকারক কিনা, এইটুকু আমরা জেনে প্রোডাকশান করি কিনা। তারপরে প্রোডাকশান যখন হয়ে গেল, এই প্রোডাক্টটা কিভাবে আহরণ করতে হয়, এই প্রোডাক্টটা কিভাবে বাজারজাত করার জন্যে যে প্রসেসগুলো আছে, যে তার মানে এটা প্রিজার্ভ করতে হয় কোথায়, কিভাবে, কি টেম্পারেচারে, কিভাবে ডিস্ট্রিবিউশন করতে হয়, প্রত্যেকটা খাত কিন্তু আমাদের জানা উচিত। তাহলে আমার মনে হয় যে এইটার ক্ষতিকারক যে জায়গাগুলো, ক্ষতিকারক বলতে প্রত্যেকটা প্রোডাক্টেরই ভালো সাইড আছে। আমি একটা এক্সাম্পল দিলে আপনি খুব ক্লিয়ার হয়ে যাবেন এবং আমার মনে হয় যে দর্শকরাও ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ মনে করেন আমরা পাউরুটি খাই, সবার কাছে পরিচিত পাউরুটি। পাউরুটির দেখবেন সেলফ লাইফ থাকে 2 দিন বা 3 দিন। আমরা কি করি, খুব শিক্ষিত লোক, অনেক শিক্ষিত লোকও সেম কাজটাই করে। লাস্ট ডে যেটা আছে যে আজকে এটা ডেট শেষ হয়ে যাবে, আমি ওই দিন কিনে নিয়ে গেলাম, কিনে নিয়ে কিন্তু কারোরই একটা পাউরুটি ম্যাক্সিমামেরই দেখা যাচ্ছে ওই দিনে শেষ হচ্ছে না। সে কি করছে, প্রোডাক্টটাকে রেখে দিচ্ছে, হয় খাচ্ছে, তাকে হয়তো ডাইনিং টেবিলেই ঢেকে রেখে দিয়েছে অথবা সে ফ্রিজে রেখেছে।
কিন্তু প্রোডাক্টটার কিন্তু কোয়ালিটি ঠিক থাকছে না, আমরা কিন্তু ওই পাউরুটিটা পরের দিন আবার খাচ্ছি। এইটা কিন্তু অনেকেরই জানা নেই, অনেকে মনে করে জিনিসটা নষ্ট করে ফেলবো, আচ্ছা ঠিক আছে পরের দিন একটু টোস্ট করে খেয়ে ফেলবো, কিন্তু বেসিক্যালি এই প্রোডাক্টটা কিন্তু আর ক্ষতিকর শরীরের ভালো জন্য। থাকছে না, এটা ক্ষতিকর হয়ে যাচ্ছে। আপনারা যখন কোনো দোকানে আপনাদের কোনো প্রোডাক্ট যখন এক্সপায়ার হয়ে যায় তখন আপনারা সেই প্রোডাক্টটাকে কি করেন? আমাদের বিস্কিটের একটা কোনো প্রোডাক্টের হয়তো 6 মাস লাইফ থাকে, 9 মাস লাইফ থাকে, সেইটা ডেফিনেটলি ওই দোকানদারকে, এটা কনজিউমার, আমরা ইউজুয়ালি চেষ্টা করি 2-3 মাসের মধ্যে যাতে প্রোডাক্টটা শেষ হয়ে যায়, ইউজুয়ালি শেষ হয়েও যায়। অসতর্কতাবশত যদি কোনো দোকানে কোনো প্রোডাক্ট থেকে যায়, ডেট এক্সপায়ার হয়ে যায়, এটার সংখ্যা খুব কম। তো সেটা হলেও আমরা সঙ্গে সঙ্গে সেটা আমাদের যারা লোক আছে প্রতি সপ্তাহে দোকানে যাচ্ছে, তারা এটা টেক কেয়ার করে এবং সেটা সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসে, সেটা কনজিউমার হাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা অসুস্থ রয়েছে, যেরকম ডায়াবেটিক রোগীদের কথা আমরা বলতে পারি, এই ধরনের রোগীদের জন্য আপনারা কি ধরনের প্রোডাক্ট আমি একটু আগে বলেছিলাম, একদম শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রত্যেক বয়সের কনজিউমারের জন্য আমাদের প্রোডাক্ট আছে। আপনি যদি ডায়াবেটিক পেশেন্টের কথা বলেন, আমাদেরই একমাত্র বাংলাদেশে একটা প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশে কারো নাই, সেটা হলো ক্রিম ক্র্যাকার্স, এবং এটা হোল ওয়ার্ল্ডে একটা ফেমাস প্রোডাক্ট। ক্রিম ক্র্যাকার্সের নাম শুনে থাকবেন, এবং কিছু সুপার শপে দেখবেন বিদেশি ক্রিম ক্র্যাকার্স বিক্রি হয়। শুধু বাংলাদেশে ক্রিম ক্র্যাকার্স আমরাই শুধুমাত্র করি, এবং যেটা সুগার ফ্রি, এবং এইটা হকের একটা আইডেন্টিটি বলা চলে, এবং এইটা আমরা সুগার ফ্রি হিসাবেই দিচ্ছি ডায়াবেটিক পেশেন্টের জন্য, এবং এটা সবাই খেতে পারে, এটা সব লেভেলের লোকই খেতে পারে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট। তো এবারে একটু জানতে চাই যে আসলে রাজস্ব আয়ের ক্ষেত্রে এই শিল্পের ভূমিকা কতখানি? রাজস্ব কয়েকভাবে পাচ্ছে গভর্নমেন্ট এখান থেকে। যদি আমি বলি যে আমরা যে র মেটেরিয়ালসগুলো কিনছি প্রত্যেকটার উপরে ভ্যাট দিয়ে কিনছি, আমরা যে প্রোডাক্টটা বিক্রি করছি সেটার উপরে ভ্যাট যাচ্ছে, তারপরে যে দোকানদার এই প্রোডাক্টটা বিক্রি করছে সেই দোকানদার কিন্তু তার বিজনেসের উপরে ট্যাক্স দিচ্ছে, তারপরে আমরা যেই ডিস্ট্রিবিউটারদেরকে দিয়ে ডিস্ট্রিবিউশন করছে, যারা আমাদের সাথে এই বিজনেসের সাথে যারা সম্পৃক্ত আছে, তারা এটার উপরে ট্যাক্স দিচ্ছে। তার মানে কয়েক ধাপে কিন্তু গভর্নমেন্ট এটার উপরে ট্যাক্স পাচ্ছে, এবং স্বাভাবিকভাবে এটা কিন্তু দেশের রাজস্ব খাতে একটা বিরাট ভূমিকা অবদান রাখতে রাখছে। পারে। তো আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, তো যাবার আগে শেষ প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই শিল্প নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আমার পার্সোনালি যদি বলি, আমাদের বিস্কিট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি বলি, আমাদের একটা বড় জায়গা হওয়া দরকার, সেটা আমি গভর্নমেন্টের এবং যারা বিস্কিট ইন্ডাস্ট্রিতে আছে, আমাদের এইখানে একটা অভাব আছে, সেটা হলো ফুড টেকনোলজিস্ট। আসলে ভালো প্রোডাক্ট তৈরি করতে হলে ভালো ফুড টেকনোলজিস্ট দরকার। সেই ফুড টেকনোলজিস্ট তৈরি করার জন্য আমাদেরকে বিদেশের বিভিন্ন জায়গা থেকে লোক ইম্পোর্ট করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এইখানে কোনো ইনস্টিটিউট তৈরি করতে পারি, তাহলে আমাদের এইখানে ফুড টেকনোলজিস্ট তৈরি হতে পারে। এবং একটু আগে যেটা আমি বলছিলাম যে বিদেশের কনজিউমারের জন্য তাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট তৈরি করতে হলো, সেইখানেও কিন্তু আমার ফুড টেকনোলজিস্ট দরকার। সেই ফুড টেকনোলজিস্ট তৈরি করাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং আমি মনে করি যদি আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো এবং গভর্নমেন্টের সাপোর্ট থাকে, তাহলে সেই জায়গাটা আমরা ডেভেলপ করতে পারি এবং বাজারটা সম্প্রসারণে আরও বড় সহায়ক হতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য, আমরা অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানে। আগামী সপ্তাহে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।